সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো সরকার প্রধানেরও প্রথম সফর এটি। সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসলেন আনোয়ার ইব্রাহিম। তিনি 2.5 থেকে 3 ঘণ্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সর্বশেষ 2013 সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সব ঠিক থাকলে আগামী 7 অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসিম-উদ্দিন। আগামী 7 অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে। পরে তিনি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে যাবেন। সফরকালে জসিম-উদ্দিনের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস ও ইউএসটিআর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ওয়াশিংটন ও নিউ ইয়র্কে সব আনুষ্ঠানিকতা শেষে আগামী 14 অক্টোবর দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও 2টি মামলার এজাহার নামীয় আসামি সে। উল্লেখ্য, তার বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উল্লেখ্য, বিগত 2019 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে পণ্যের চাপ রয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কে কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানা হবে না। রাজনীতিতে কোনো ব্রাহ্মনীতি চলবে না। সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি হোসেন আলী সহ আরও অনেকে। এ সময় জামায়াত আমির সরকারি চাকুরিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য অগ্রাধিকার রাখার দাবি জানান। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। চলতি মাসের মধ্যভাগে এই বৃষ্টিপাত কমতে পারেও বলে জানান তিনি। এদিকে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ উপর রিপোর্ট। গেল কদিন ধরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করলেও আজ শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টাঙ্গাইলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩০ মিলিমিটার। এই বৃষ্টিটা আগামী আরও ৩-৪ দিন কন্টিনিউ করবে, কারণ হচ্ছে আমরা জানি যে অক্টোবরের ১০ থেকে ১৫ তারিখের ভিতরে সারা দেশ থেকে মৌসুমী বিদায় নেয়। থেমে থেমে বৃষ্টিপাতের ফলে রাজধানী যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে, আর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। তবে বৃষ্টিপাত চলতি মাসের মধ্যভাগ নাগাদ কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার টাঙ্গাইলে ৩ ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ অল্প শর্ট টাইমে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এবং এটা এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা শহরের কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর। শুধু ঢাকা না, দেশের উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, তবে দক্ষিণ অঞ্চলে কিছুটা কম থাকবে। আবু সাতপু, মাই টিভি, ঢাকা। ২ দিনের টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশি, নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রাম। এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে ডিম ও ব্রয়লার মুরগির চড়া মূল্যে অস্থিতিশীল রাজধানীর বাজার। এদিকে রপ্তানির অজুহাত দিয়ে এখনও ইলিশের দাম নিয়ন্ত্রণহীন। মাত্র ২ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজি প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা। এছাড়া দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজারে উত্তাপ বাড়িয়ে প্রায় প্রতিটি সবজিতে অন্তত ২০ টাকা বেশি দাম রাখছেন বিক্রেতারা। সপ্তাহ জুড়ে লাগামহীন নিত্যপণ্যের বাজারে হতাশ ভোক্তারা। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও সপ্তাহের ব্যবধানে এখনও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। নতুন করে দাম বেড়েছে ভোজ্য তেলের, কমেনি চাল ও পেঁয়াজের বাড়তি দাম। ফ্রেশ আসলে ৭৮০ টাকা, এখন ৮০০ টাকা। এরপরে চিনি, খোলা চিনি আসলে ১২৫ টাকা, এখন ৩০ টাকা। প্যাকেট চিনি আসলে ১৩০, এখন ১৩৫। আমরা সবাই দান মারার চেষ্টায় থাকি, কারণ ওদের দিন আসছে, ওরা দান মারতেছে।
সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হু হু করে। ডজন প্রতি ডিম পাইকারি 162 আর খুচরা বাজারে 175 থেকে 180 টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি 15 থেকে 20 টাকা কেজিতে বেড়ে 190 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। তো বাজারে এসে আমরা ডিম কিনতে হচ্ছে 160 থেকে 70 টাকা, আর যদি মহল্লায় কিনি তাহলে 180 টাকা করে। পচায় ফালাই দিবে, কিন্তু আপনার সস্তা দিবে না। দ্যাট ইজ দ্য একটু চুইস অফ বাঙালিদের। ক্রেতারা তো এখন দাম শুনে আর যার প্রয়োজন বেশি সে তো নেয় অল্প। এদিকে ভোক্তা পর্যায়ে এখনও সহনীয় হয়নি ইলিশের দাম। রপ্তানি মূল্যের অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন মাছ ব্যবসায়ীরা। বিদেশে যায় এই রেট 1570 টাকা, আমরা 1700 করে বিক্রি করতেছি 1 কেজিটা। এখন ইলিশের যদি মাছের তো ভরা মৌসুম, এখন আপনার সব ধরনের মাছ আছে বাজারে, মাছের কিন্তু কমতি নাই, কিন্তু ওই অনুযায়ী আপনার মাছের দাম অবশ্যই বাড়তি বলবো আমি। সবজির বাজারেও আগুন দাম। প্রতি কেজি 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আর মাত্র দুদিনের মধ্যে কাঁচামরিচের দাম কেজিতে 250 থেকে 300 টাকা বেড়ে 400 থেকে 450 টাকায় ঠেকেছে। পচা মরিচের দামও বিক্রেতারা রাখছেন 300 টাকার বেশি। বাজারের এমন উচ্চ মূল্যে হতাশ সাধারণ মানুষ। প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। বাড়ার কারণ হলো এই যে বন্যা যে সারা দেশে ডুবে গেছে, ফসল ফলাদি ক্ষতি হয়েছে তো অনেক। মরিচগুলো দেখতে অতটা সুন্দর না, আই থিঙ্ক দ্যাট অর্ধেক পচা। এরপর 320 টাকা করে কেজি কিনলে সিন্ডিকেটও না শুনলাম যে ভেঙে গেছে। কেন যে দাম বাড়ছে? সব জিনিসের দামই বাড়ছে। আগে যেটুক ছিল এখন তাও নেই। এখন আমাদের তো মাস গেলে হিমশিম খাইতে হয়। এত দাম করে তো খাওয়া যাবে না, না খাইয়ে বইয়ে থালা মরা লাগবে, না খাইয়ে মরা লাগবে। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাই যথাযথ মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণে রাখার জোর দাবি ভোক্তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কোনো কারণ ছাড়াই বরিশাল ঢাকা রুটে একে একে বন্ধ হচ্ছে বিমান চলাচল। একসময় প্রতিদিন বিমান চললেও বর্তমানে সপ্তাহে চলছে মাত্র 3 দিন। সময় বাঁচাতে আরামদায়ক ভ্রমণে ফ্লাইট সংকটে ক্ষুব্ধ যাত্রীরা। বরিশালের বিমানবন্দর ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। কিছুদিন আগেও বরিশাল ঢাকা রুটে আকাশপথে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করত নভ এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমান। হঠাৎ বরিশাল থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে দুটি প্রতিষ্ঠান। বর্তমানে বৃহস্পতি, শুক্র ও রবিবার একটি করে ফ্লাইট চালু রেখেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদার জন্য প্রায় স্বাভাবিক ভাড়ায় টিকিট না পেয়ে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় টিকিট। সপ্তাহে শুধু 3 দিন বিমান চলার কারণে আমরা যখন তখন বরিশাল থেকে ঢাকা মুভ করতে পারতেছি না। আমরা যারা ব্যবসায়িক কাজে ঢাকা যেতে চাই এবং আমাদের বিভিন্ন শহরে বায়াররা বরিশাল আসতে চাচ্ছে, তারা এই শিডিউল না থাকার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট কম থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিমানের যাত্রীরা। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে দাবি করছে বিমানবন্দর সূত্র। নীরব চাঁদাবাজির কারণে বরিশাল থেকে তারা চলে গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বিমানের কোনো কর্মকর্তা চায় না বরিশাল সেক্টরে বিমান চলুক। বরিশালে আবার পুনরায় সকল বিমান তার নির্ধারিত সময় শিডিউল টাইম মতো চলে আসুক। ফ্লাইট কম থাকায় এমন হচ্ছে দাবি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যদি দৈনিক আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট থাকতো তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসা যাওয়া করতো। বিগত দিনে এখানে 5-7টা ফ্লাইট ছিল। এয়ারপোর্টে কোটি কোটি টাকার কাজ চলতেছে, এত সুন্দরভাবে করতেছে, অথচ আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট নেই। সম্ভাবনা থাকলেও ঢাকা বরিশাল রুটের বিমান যাত্রা এখন হুমকির মুখে। সংশ্লিষ্টদের উদাসীনতায় সরকার হারাচ্ছে রাজস্ব, আর যাত্রীরা বঞ্চিত হচ্ছে দ্রুত আরামদায়ক ভ্রমণ থেকে। তাই সংশ্লিষ্টরা এ শিল্পকে বাঁচাতে কি উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবারে অন্যান্য সংবাদ। ঐতিহ্য নিয়ে বরাবরই খ্যাতি রয়েছে উত্তরের ঐতিহাসিক জেলা দিনাজপুরের। গুপ্ত ও পাল যুগের বিভিন্ন নিদর্শন বলে দেয় দিনাজপুরের ইতিহাস। লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল এ দিনাজপুরেই। প্রাচীনকালে মহারাজার গড়া 5 সাগরের অন্যতম হল সুখসাগর। মনুষ্যসৃষ্ট দেশের অন্যতম বৃহৎ এই দিঘিকে ইকো পার্ক হিসেবে গড়ে তোলায় পাল্টে গেছে বর্তমান চিত্র। প্রতিদিন বাড়ছে দর্শনার্থী, ইতিবাচক প্রভাব ফেলছে স্থানীয় অর্থনীতিতে।
বিস্তারিত মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্টে। দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠাতা সুখদেব রায় তার শাসনামলের কোনো এক সময়ে রাজবাড়ির সামনে অর্থাৎ পশ্চিম দিকে একটি বিশাল দিঘি খনন করে নিজ নামে নামকরণ করেন। সেই থেকে দিঘির নাম সুখসাগর। কথিত আছে রাজা এখানে ভ্রমণ এসে সুখ পেতেন, তাই এর নাম রাখা হয়েছিল সুখসাগর। কালের পরিক্রমায় রাজবাড়ির প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই দিঘিটি অযত্ন অবহেলায় পড়েছিল। সম্প্রতি সুখসাগরকে ইকো পার্ক হিসেবে রূপান্তর করেছে জেলা প্রশাসন। পর্যটকরাও আসছেন নিয়মিত। খুব সুন্দর হয়েছে, তো মানুষের বিনোদনের জন্য এরকম পরিবেশটা আসলে দরকার। আসলে জায়গাটা অনেক সুন্দর, সাগর আছে, গাছগাছালি আছে, অবভিয়াসলি ভালো লাগতেছে। আমরা বললাম তো সময় পাইলেই চলে আসি, সুন্দর সময় একটা কাটানো যায়, মানে খুব ভালো লাগে এটা। আগত পর্যটকরা বলছেন আগের থেকে বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা, শিশুদের জন্য রয়েছে বিনোদনমূলক সুবিধা। তবে এসবের পরিধি আরো বাড়ানোর দাবি করেছেন তারা। পাশে যদি একটু বাউন্ডারির মতো দিয়ে দেওয়া হয় তাহলে দেখা গেল একটু নিরাপত্তার ব্যবস্থাটা বেড়ে গেল। ছোট বাচ্চাদের খেলাধুলার মতো মজার আরো অনেক কিছু যদি থাকতো তবে আরো অনেক পর্যটক আসতো। অনেক ভালো লাগতেছে, আমি মাঝে মাঝে বাবার সাথে আসি। নিরাপত্তা, অবৈধ দখলমুক্ত এবং দিঘির পরিবেশ সুন্দর করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে ঐতিহাসিক দিঘিটিকে আরও দৃষ্টিনন্দন করার কাজ চলছে বলেও জানানো হয়। এই সুখসাগরটাকে কিভাবে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত এবং জনসাধারণের জন্য উপভোগ্য করা যায়, যাতে করে বিশেষ করে নিরাপত্তা এবং এটা যাতে অবৈধ দখল মুক্ত থাকে, একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য এসিলেন সাহেবের কাছ থেকে এই রিপোর্টটা পেলে আমরা স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এটাকে আরও দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করছি। চারিদিকে শাল ও আকাশমণি বাগান আর দৃষ্টিনন্দন পরিবেশ যেন শহরের ব্যস্ত জীবনে একটু শান্তির সুবাতাস বইয়ে দেয় দিঘিটি। প্রাচীন দিঘিটি আরও সংস্কার ও পরিবেশের উন্নয়ন করলে জেলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে এই অঞ্চল, মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।